কেন রে? এমন একটা হ্যান্ডসাম বর পেয়েও খুশি না তুই? ওই রকম একটা ছেলে যদি আমাদের ভাগ্যে থাকতো, আমরা তো তাহলে খুশিতে পাগল হয়ে যেতাম। তাহলেই তুই ওনাকে নিয়ে যা, বিয়ে করে ফেল, আমার কোনো আপত্তি নেই। যা, কি বলিস? উনি আমার দুলাভাই। আমি দুলাভাইয়ের দিকে এমন নজর দেই না। আচ্ছা, তুই আমাকে আগে বলিসনি কেন উনি আরিয়ান খান রাবির? আমি তো ওনাকে দেখে অবাক, ওনার সাথে আমার বিয়ে হবে সেটা আমি ভাবতেও পারিনি। ভাগ্য, এমন একটা ছেলেকে বর হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি তো সবাইকে বলেছি, সবাই শুনে কি যে খুশি হয়েছে জানিস না তুই। আর মিম আছে না, ওর তো আবার ক্রাশ ছিল ভাইয়া। ও শুনে একটু মন খারাপ করেছে, ঢং করে বলেছে ওনার কি আমাকে চোখে পড়লো না। ওই দিন অনুষ্ঠানে তো আমিও খুব সুন্দর করে সেজে গিয়েছিলাম। মেহুল তখন চিন্তিত সুরে জিজ্ঞেস করল, তোর কি মনে হয় উনি সেদিন আমাকে অনুষ্ঠানে দেখেই পছন্দ করেছিলেন? কেন, ভাইয়া কি কিছু বলেনি? না, উনি আমাকে কিছু বলেননি। আমার তো তাই মনে হয়, হয়তো সেদিন অনুষ্ঠানে তোকে দেখেই উনি তোর প্রেমে পড়ে যায়, তাই তোর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান। কিন্তু সেদিন তো আমি খুব একটা মাঠে থাকিনি, উনি আমাকে দেখলো কখন? আর মা বাবা তো বললেন ছেলেকে নাকি ওনারা আগে থেকেই চেনেন, বাবার পরিচিত। এক কাজ কর, তুই ভাইয়াকে জিজ্ঞেস কর, উনিই তোকে সব বলতে পারবে। ওনার সাথে আমি কথা বলতে পারবো না। কেন, বিয়ের প্রথম রাতেই ঝগড়া করে কথা বন্ধ করে দিয়েছিস নাকি? ওই লোকটাকে আমার একদমই পছন্দ না, সব সময় তেরা তেরা কথা বলেন, আমার ওনার কথা শুনলেই রাগ হয়। এখন তো এইসবই বলবি, একদিন দেখবি এই লোকের সাথে 1 মিনিট কথা বলার জন্য কত অস্থির অস্থির লাগে। আল্লাহ করুক এই দিন জীবনে না আসুক। মধ্যবয়স্ক লোকটা কিছু টাকার বান্ডেল রাবিরের সামনে রেখে বললেন, লাগলে আরও দিব, খালি আমার দোকানের উপর থেকে হাত শ্বাস ছড়িয়ে ফেলুন। রাবির বাঁকা হেসে বলল, দোকান আপনার না, যার দোকান তাকে ফিরিয়ে দিন। লোকটা শব্দ করে হেসে বলল, দোকান আমার, আমি এই দোকানে কাউকে দিব না। কত টাকা দিলে মুখ বন্ধ হবে সেটা বলুন। রাবির উঠে দাঁড়ায়, শান্ত চোখে কিছুক্ষণ লোকটার দিকে চেয়ে থাকে। তারপর হুট করে সে পেছনের পকেট থেকে একটা বন্দুক বের করে লোকটার মাথায় ঠেকিয়ে বলে, আজীবনের জন্য যদি নিজের মুখ বন্ধ করতে না চান তাহলে এক্ষুনি এই পেপারগুলোতে সাইন করুন। খাওয়া দাওয়া করে রুমে এসে মেহুল দেখলো তার ফোনটা বাজছে। হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার। মেহুলের তখন সঙ্গে সঙ্গেই মনে হলো এটা নিশ্চয়ই রাবির। সে রিসিভ করলো না, ফোনটা সাইলেন্ট মোডে রেখে দিল। কিছুটা সময় এভাবেই পার হয়। মেহুল তখন বিছানায় শুয়ে বই পড়ছে। সেই সময় তার রুমে রামিনা বেগম এলেন। তিনি এসে মেহুলকে ধমক দিয়ে বললেন, ফোন কই তোর? মেহুল চমকে অবাক হয়ে বলে, কেন? রাবির কখন থেকে তোকে কল করছে, রিসিভ করছিস না কেন? মেহুল হতভম্ব হয়ে যায়। মানে এই লোকটা কতটা সাংঘাতিক! ও ফোন ধরছে না বলে সে ডিরেক্ট তার মাকে কল দিয়ে বসলো। মেহুল জোরে নিঃশ্বাস ফেলে ড্রেসিং টেবিলের উপর থেকে ফোনটা নেয়। মায়ের দিকে চেয়ে নরম গলায় বলে, সাইলেন্ট ছিল তাই শুনিনি। এখন কল দে। আচ্ছা তুমি যাও, দিচ্ছিস। রামিনা বেগম বেরিয়ে যাওয়ার পর মেহুল বিরক্ত হয়ে বিছানায় বসলো। আর তার সঙ্গে সঙ্গেই ফোনটা তার আবার বেজে ওঠে। মেহুলের বিরক্তের মাত্রা তখন আরো বেশি বেড়ে যায়। সে ফোনটা রিসিভ করে কানে নিয়ে ক্ষিপ্ত স্বরে বলে, সমস্যা কি আপনার? একটু ফোন ধরছিলাম না বলে মাকে কল দিয়ে দিবেন? আশ্চর্য তো। মাকে কল দিতাম না, কিন্তু যেহেতু আপনি ইচ্ছে করে আমার কলটা রিসিভ করছিলেন না, তাই আমি বাধ্য হয়েই মাকে কল দিয়েছি। হ্যাঁ, ভালো করেছি। আমি আপনার কল রিসিভ করব না, আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। না থাকলেও কথা বলতে হবে, কারণ স্বামীকে সময় দেয়া স্ত্রীর দায়িত্ব, আর আপনাকে সেই দায়িত্ব মেনেই চলতে হবে। ও তাই? এটা বুঝি কোনো সংবিধানে লেখা আছে? যদি থেকে থাকে তাহলে আমাকে দেখান, আমিও তখন আপনার এই কথা মেনে নিব। এটা রাবির খানের সংবিধানে লেখা, আর এই সংবিধানের নিয়ম কখনোই কেউ পাল্টাতে পারবে না। মেহুল বড় করে হাই তুলে বলে, শুনুন মিস্টার, আপনার এসব নিয়ম কানুন নিয়ে আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। আপনার নিয়ম কানুন আপনি মানুন, আমি কারোর নিয়ম কানুন মানতে পারবো না। রাবির হাসে, বলে, মানবেন মানবেন, যখন চারদিক থেকে সব রাস্তা বন্ধ হয়ে যাবে
তখন আমার নিয়ম কানুন মানা ছাড়া আপনার আর কোনো উপায় থাকবে না। মেহুল ভ্রুকুচকে বলে। ভয় দেখাচ্ছেন? রাবির স্মিত হাসে, বলে। কেন ভয় পাচ্ছেন? মেহুল কর্কশ স্বরে বলে। একদমই না। হুম, আমিও তাই চাই। রাবির খানের ওয়াইফ মিসেস মেহুল খান যেন কোনো কিছুতে ভয় না পায়, সে যেন তার মতোই সব কিছুতে আকুত ভয় হয়। হয়েছে আপনার বলা, এবার ফোন রাখুন। কালকে আপনার ক্লাস আছে? জি আছে। সকাল ঠিক 9টায় বাসার নিচে গাড়ি এসে অপেক্ষা করবে। গাড়ি? গাড়ি কিসের জন্য? আপনার যাতায়াতের জন্য একটা গাড়ি সবসময় এখানে থাকবে। মেহুল চেতে যায় কথাটা শুনে, চট করে উঠে দাঁড়ায়, নাকের পাল্লা ফুলিয়ে বলে। একদম না, আমি আপনার বাড়িতে যাতায়াত করব না। আমি রিকশায় আসা যাওয়া করব। দয়া করে এমন কিছু করবেন না। ঠিক আছে, গাড়ি ঠিক সময় পৌঁছে যাবে, আমার বিশ্বস্ত ড্রাইভার থাকবে। তাও আপনার কোনো অসুবিধা হলে পরদিন থেকে না হয় আমি নিজেই আপনাকে ড্রাইভ করে দিয়ে আসবো। তাহলে রাখছি, ভালো থাকবেন। রাবির কল কেটে দেয়। মেহুল ফোনটা হাতে নিয়ে বোকার মতো তাকিয়ে আছে, তার কথার কোনো মূল্যই নেই। ওই লোকটা যা বলবে তাই হবে। কেন কেন হবে? উনি কি ভাবেন নিজেকে? নেতা হয়েছেন বলে কি সব জায়গায় নেতাগিরি করবেন? না, মোটেও মেহুল তা হতে দেবে না। মেহুল নিজের মর্জির মালিক, সে তার নিজের ইচ্ছে মতো চলবে। কারোর চাপিয়ে দেওয়া কোনো কিছু সে সহ্য করবে না, কোনো কিছু না। পরদিন সকালে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নামতেই মেহুল দেখল তাদের বাড়ির গেটের সামনে একটা গাড়ি দাঁড়ানো। মেহুলের কপালের চওড়া ভাঁজ পড়ল তখন। সে মুখ কালো করে গাড়িটার দিকে এগিয়ে যেতে গাড়ির ভেতর থেকে হর্নের শব্দ এলো। মেহুল গাড়ির জানালায় নক করে মাথা নুয়ে বলল। শুনুন, আপনার নেতা সাহেবকে গিয়ে বলে দিন আমি ওনার গাড়ি দিয়ে কোথাও যাব না। তার কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গাড়ির জানালাটা নেমে গেল। গাড়ির ভেতরের মানুষটাকে দেখে মেহুল চকিত হয়, বিরক্ত হয়ে বলে। আপনি? রাবির মৃদু হেসে বলল। আপনার নেতা সাহেবের ড্রাইভার আজকে একটু বিজি, তাই নেতা সাহেব নিজেই এখানে চলে এসেছেন তার ওয়াইফকে ভার্সিটিতে পৌঁছে দেওয়ার জন্য। এবার গাড়িতে উঠে পড়ুন। মেহুল চোখ মুখ কুচকে কতক্ষণ চেয়ে থেকে গাড়ির পেছনের সিটে গিয়ে বসে। রাবির সামনে লুকিং গ্লাস দিয়ে মেহুলের দিকে চাইলে সে ব্যাপারটা পাত্তা না দিয়ে অন্যদিকে মুখ করে থাকে। রাবির আর কিছু বলে না, গাড়ি স্টার্ট দিয়ে গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে যায়। ভার্সিটির কাছে পৌঁছতেই মেহুল বলল। এখানেই থামুন, আর ভেতরে যাওয়ার দরকার নেই। রাবির বলল। গাড়ি আপনার ডিপার্টমেন্ট অবধি যাবে। মেহুল বিচলিত হয়ে বলে। না, একদম না। গাড়ি এখানেই রাখুন, অত ভেতরে যাওয়ার দরকার নেই। রাবির তার কথা কানে নিয়েও নেয় না, সে তার মতো গাড়ি চালিয়ে যাচ্ছে। অন্যদিকে মেহুল হাঁসফাঁস করছে। ও ডিপার্টমেন্ট অবধি গাড়ি গেলে সবাই হইচই শুরু করবে। এই লোকটাকে সবাই চেনে, ওর বন্ধুরা বাকি ক্লাসমেটরা মজা করবে। সে এটা একদমই চায় না। মেহুল চেঁচিয়ে বলল। আপনি আমার কথা শুনছেন না কেন? গাড়ি থামান, আর ভেতরে যেতে হবে না। মেহুলকে পাত্তা না দিয়ে গাড়ি নিয়ে তার ডিপার্টমেন্টের সামনেই থামল। রাবির গাড়ি থেকে বের হওয়ার আগেই মেহুল দ্রুত গাড়ি থেকে নেমে যায়। সে দ্রুত পায়ে হাঁটা ধরতে রাবির তাকে পেছন থেকে ডেকে ওঠে। মেহুল, দাঁড়ান। মেহুল জোরে নিঃশ্বাস ফেলে, পেছন ফিরে তাকায়। ইতোমধ্যে আশেপাশের অনেকেই গুনগুন শুরু করে দিয়েছে। মেয়েরা কপাল কুঁচকে একবার মেহুলকে দেখছে তো একবার রাবিরকে। সে দিন প্রোগ্রামে রাবিরকে দেখে মেয়েদের ঢঙের শেষ ছিল না, আজ তাকে ভার্সিটির একটা মেয়ের সাথে দেখে সবাই নিশ্চয়ই খুব অবাক হচ্ছে। রাবির মেহুলের দিকে এগিয়ে যায়, বলে। ক্লাস কয়টায় শেষ হবে? 2টায়। আচ্ছা, তখন হয়তো আমি আসতে পারবো না, তবে আমার ড্রাইভার চলে আসবেন। গেটের বাইরেই গাড়ি থাকবে, সাবধানে চলে যাবেন। এখন আসছি। রাবির গাড়ির কাছে যেতে একজন লোক এসে বলল। আরে, রাবির সাহেব না আপনি এখানে? মেহুল তার স্যারকে দেখে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। রাবির হেসে বলল। হ্যাঁ, আসলে আমার ওয়াইফকে নামিয়ে দিতে এসেছিলাম। স্যার হেসে বললেন। আপনার ওয়াইফ আমাদের ভার্সিটিতেই পড়েন। কোন ডিপার্টমেন্টে? কেমিস্ট্রি। তাই? নাম কি? আমিও তো এই ডিপার্টমেন্টের হেড।
ওনার নাম রুবাইয়াত মেহুল। স্যার খানিক অবাক হয়ে বলে, আচ্ছা, আপনি মেহুলের হাজব্যান্ড। ও তো আমাদের ডিপার্টমেন্টে গায়িকা হিসেবে পরিচিত। খুব ভালো গান করে, পড়াশুনো বেশ ভালো। কিন্তু আপনাদের বিয়ে হলো কবে? কালকে। ওহো, নিউলি ম্যারিড, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। তারপর স্যারের সাথে আর কিছুক্ষণ প্রাসঙ্গিক কথাবার্তা বলে রাবির বেরিয়ে যায়। মেহুল ক্লাসে গিয়ে চুপ হয়ে বসে আছে। ক্লাসের সবাই ইতোমধ্যে তার বিয়ের ব্যাপারে অবগত। সবাই কানাঘুষা করছে, কেউ কেউ বেশ আফসোসের সুরে বলছে। মেহুলের কানে কথাগুলো পৌঁছলেও সে কিছু বলছে না। কিছুক্ষণ বাদে তার বেস্ট ফ্রেন্ডরা রীতা ক্লাসে আসে। সে এসে মেহুলের পাশে বসে জিজ্ঞেস করে, কিরে, ভাইয়া এসে তোকে নামিয়ে দিয়ে গিয়েছিলেন? মেহুল চোয়াল শক্ত করে তার দিকে চাইল, বলল, হ্যাঁ। জানিস, তোদের দেখে সবাই একদম সারপ্রাইজড হয়ে গিয়েছে। নিচে তো এসব নিয়ে আলোচনা চলছে। আমি জানতাম এমন কিছু হবে, তাই ওই লোকটাকে বলেছি। এত ভেতরে আসার দরকার নেই, কিন্তু ওই অসভ্য লোক আমার কথা পাত্তাই দেয়নি। লোকটাকে ইচ্ছে করছে আমার। আরে বাবা, তুই রাখছিস কেন? তোর তো আরো খুশি হওয়ার কথা। তুই তো ভাইয়ার দৌলতে একদিনেই সেলিব্রিটি হয়ে গেছিস। না, আমি সেলিব্রিটি হতে চাই না। আমি যেমন আছি তেমনই খুশি। রীতা হেসে বলল, না চাইলেও এখন তোকে অনেক কিছুই হতে হবে। আফটার অল, নেতার বউ বলে কথা। একটু ভাব তো নিতে হবে, তাই না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডামকে পৌঁছে দিয়েছেন? স্যার, ম্যাডামকে তো এখনো দেখেনি। অনেকক্ষণ হয়েছে, অনেক ছাত্রছাত্রীকে দেখলাম বের হয়ে যাচ্ছে, কিন্তু ম্যাডামকে তো পাইনি স্যার। রাবির কিছুটা চিন্তিত হলো, বলল, আচ্ছা, আপনি আরও কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি মেহুলকে কল দিয়ে দেখছি। আচ্ছা স্যার। কলটা কেটে দিয়ে রাবির ঘড়ির দিকে চাইল। দেখলো 3:10 মেহুলের তো 2টায় ক্লাস শেষ হওয়ার কথা। গাড়িও তো 2টা বাজার আগেই পৌঁছে দিয়েছে। তাহলে মেহুল এখনো বের হচ্ছে না কেন? রাবির মেহুলের নাম্বারে কল দেয়। দেখ, কল দিচ্ছে। রিসিভ কর, ভাইয়া হয়তো দুশ্চিন্তা করছেন। কেন এখানে দুশ্চিন্তা করার কি আছে? আমি কি ছোট বাচ্চা যে আমাকে একদম চোখে চোখে রাখতে হবে? আশ্চর্য তো, পুরো ভার্সিটি লাইফ আমি স্বাধীনভাবে কাটিয়েছি। জীবনেও মা বাবা এরকম প্যারা দেয়নি, আর উনি প্রথম দিনেই আমাকে জ্বালিয়ে মারছেন। উফ। রীতা বলল, রাগ না দেখে কলটা রিসিভ কর। তা তো করতেই হবে, নয়তো পরে আবার মাকে কল দিয়ে বসবেন। আর কোনো উপায় না পেয়ে মেহুল কলটা রিসিভ করে, আর তার সঙ্গে সঙ্গেই রাবির বলে, কোথায় আপনি? ভার্সিটিতে। ক্লাস শেষ হয়নি এখনো? না, কখন শেষ হবে? 4টায়। তাহলে তখন 2টার কথা বলেছিলেন কেন? কারণ তখন জানতাম 2টার দিকেই ছুটি হবে, কিন্তু এখন স্যার বলেছেন এক্সট্রা আরো 2টো ক্লাস নেবেন, তাই আমাদের এখন 4টা পর্যন্ত থাকতেই হবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, বাইরে গাড়ি আছে, ক্লাস শেষে সাবধানে বাড়ি ফিরে যাবেন। আল্লাহ হাফিজ। রাবির কল কেটে দিয়ে তার ড্রাইভারকে জানিয়ে দেয়। অন্যদিকে মেহুল একটা ফুচকা মুখে পুরে গাল ফুলিয়ে বসে থাকে। রীতা ইতস্তত গলায় বলল, ভাইয়াকে মিথ্যা বলাটা ঠিক হয়নি। ক্লাস তো আমাদের সেই কখন শেষ। শুধু শুধু এখানে বসে থেকে সময় নষ্ট করছিস। মেহুল ভ্রুকুচকে তাকায়। ফুচকাটা গিলে চরম অবাক হয়ে বলে, এই, তোদের সবার কি হয়েছে বলতো? ওই লোকটা কি তোদের তাবিজ টাবিজ করেছে নাকি? হ্যাঁ, বিয়ে হওয়ার পর থেকেই তোরা সবাই রাত দিন খালি ওনার কথাই ভেবে যাচ্ছিস। আমাকে নিয়েও একটু ভাব। ওই লোকটার মা আমার কাছ থেকে আমার গানটাকে কেড়ে নিয়েছেন। আমাকে বলেছেন নিজের কোনো ক্যারিয়ারের দরকার নেই, পড়াশোনা শেষ করে সংসার করো, ব্যাস এটাই জীবন। আমি তো এটা আশা করিনি। আমার তো বড় নায়িকা হওয়ার স্বপ্ন। অ্যাটলিস্ট আর কিছু করতে পারি আর না পারি, পড়াশুনো শেষ করে একটা ভালো চাকরি করতে চাই, নিজের উপার্জনে চলতে চাই। অথচ ওই লোকগুলো আমাকে বিয়ে নামক শিকলে এমনভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলেছে যে আমি এখন কোনো মতেই এসব থেকে নিজেকে ছাড়াতে পারবো না। আর আমার মা বাবাও খুশি খুশি মনে এসব কিছু মেনে নিয়েছেন। তুইও মেনে নিয়েছিস। আমার কষ্টে কারোর কিচ্ছু যায় আসে না। এত পাষাণ কি করে হয়ে গেলি তোরা?
মেহুলের কথার সুরে ঠুকরে পড়া যন্ত্রণাগুলো রিতা টের পাচ্ছে। সে মেহুলের হাতের উপর হাত রাখে, নরম গলায় বলে, এভাবে বলিস না প্লিজ। আমরা সবাই তোর ভালো চাই, বিশেষ করে আন্টি আঙ্কেল। ওই মানুষ দুজন তোকে প্রচন্ড ভালোবাসেন, প্লিজ ওনাদের ভুল বুঝিস না। মা বাবা নিজের সুখের কথা না ভেবেই কিছু করে না, যা করেন ছেলেমেয়ের কথা ভেবেই করে। আর যাই হোক, এটা তো সত্যি যে রাবির ভাইয়ের মতো ছেলে মেয়েদের স্বপ্নে থাকে। তোর তো না চাইতেই সে স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে। এই যে ভাইয়ের এত এত ব্যস্ততার মাঝেও বারবার ফোন করে তোর খবর নেয়া, এটা ঠিক কতটা কেয়ার করলে একটা মানুষ করে জানিস? উনি তোকে সম্মান করে, তাই তো এত রাগ দেখানোর পরও উনি তোকে কিছু বলেন না। আমার কি মনে হয় জানিস, তোর স্বপ্নের কথা ওনাকে বলা উচিত। আমার বিশ্বাস উনি তোর পাশে থাকবেন। মেহুল দীর্ঘশ্বাস ফেলে, অন্যদিকে ফিরে বলে,